বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আজকে থেকে আবার আমাদের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা আংশিক নমনীয় বা পার্টলি ফ্লেক্সিবল একটুখানি দেখেছিলাম, নতুন কিছু দেখি নাই। আগে আমরা ইন্টেন্সিভ ওয়ানে যা শিখেছিলাম সেটাই আমরা আবার দেখেছিলাম। তো আজকে থেকে আমি ইন্টেন্সিভ ওয়ানে বলেছিলাম যে পার্টলি ফ্লেক্সিবল বা আংশিক নমনীয় যেটা, সেটার আপনার আরো অনেক ক্যাটাগরি আছে। আমরা দুইটা ক্যাটাগরি শিখেছিলাম। একটা অনারব নাম। অনারব নাম যে শব্দগুলা সেগুলা আংশিক নমনীয় হয়। আরেকটা ছিল যে যে কোনো জায়গার নির্দিষ্ট নাম, যে কোনো জায়গার নির্দিষ্ট নাম যেটা, সেটা আংশিক নমনীয় হয় বা পার্টলি ফ্লেক্সিবল হয়। এবং সেটার আমরা একটা ব্যতিক্রমও সম্ভবত দেখেছিলাম ইন্টেন্সিভ একে বা দুইয়ে, যেটা ছিল যদি 3 হরফের হয় শব্দটা এবং মাঝখানে যদি একটা যজম থাকে, সেক্ষেত্রে শব্দটা ফুললি ফ্লেক্সিবল বা পূর্ণ নমনীয় হয়ে যায়। ঠিক আছে, যেমন নূহ আলাইহিসসালাম, আমরা যদি একটা উদাহরণ দেই, নূহ আলাইহিসসালাম কিন্তু অনারব নবী ছিলেন। তো নূহ যে শব্দটা, নূহুন, এই শব্দটা কিন্তু আংশিক নমনীয় হওয়ার কথা ছিল, কারণ এই শব্দটা কিন্তু অনারব নাম, নন আরব নেম। তারপরও এটা যদি আমরা রফা নাসাব জারের কথা বলি, এটা কিন্তু হয় নূহুন, নূহান, নূহিন। কারণ এটা আপনার 3টা হরফ আর মাঝখানে একটা যজম আছে। এই ব্যতিক্রম যে নিয়মটা সেটা ফলো করে, যার কারণে এটা পরিপূর্ণ নমনীয় হয়ে যায়। ঠিক আছে, 3টা হরফ এবং মাঝখানের যেই হরফটা আছে তার উপর একটা যজম যদি থাকে, তাহলে আমাদের ব্যতিক্রম হয়। যদিও বা শব্দটা অনারব হোক, অথবা যদিও বা শব্দটা কোনো জায়গার নির্দিষ্ট নাম হোক, সেক্ষেত্রেও শব্দটা কিন্তু পরিপূর্ণ নমনীয় হয়ে যায় যদি শব্দটা 3 হরফের হয় এবং মাঝখানে যদি একটা যজম থাকে তাহলে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের জানা কথা। এখন আজকে থেকে আমরা আরো দুইটা, আরেকটা বলা বলা যায়, তিনটাকেই তিনটা যেই ক্যাটাগরি আমি উপরে লিখেছি দেখেন, এই তিনটাকে একটা ক্যাটাগরি বলা যায়। সেই তিনটা আপনার, একটা যেই শব্দগুলা দিয়ে আমরা তুলনা করি এবং আপনার রঙের জন্য ব্যবহৃত হয় এরকম শব্দগুলা, আর প্রতিবন্ধকতা। তো এখানে কি বুঝাচ্ছি আমি একটা একটা করে ব্যাখ্যা করি। তুলনা বলতে আমরা যেই শব্দগুলা দুইটা বা তার চেয়ে বেশি জিনিসের মধ্যে তুলনা করার জন্য ব্যবহার করি। ঠিক আছে, তো যেমন দুইটা জিনিসের মধ্যে ধরলাম যে দুইটা কলমের মধ্যে আমি বলতে চাচ্ছি যে এই কলমটা ভালো, কিন্তু আরেকটা কলম যেটা দুইটার আরেকটা, সেটা অধিকতর ভালো, বা এটা গুড আর এটা বেটার। যেটাকে সহজভাবে বলতে গেলে আমরা হয়তো এই টার্মে চিনি, কম্প্যারেটিভ, কম্প্যারেটিভ বলে চিনি। আপনারা কি কম্প্যারেটিভ জানেন? তো অবশ্যই, তাই তো? জি আপু। হ্যাঁ। তো এই কম্প্যারেটিভটাকে আমি বাংলায় লিখেছি তুলনা, মানে দুইটা বা তার বেশি শব্দের মধ্যে তুলনা করার জন্য আমরা যে শব্দগুলা ব্যবহার করি, সেই শব্দগুলা। তো দুইটা শব্দের মধ্যে তুলনা করার জন্য, দুইটার বস্তুর মধ্যে কোনটা ভালো সেটা বলার জন্য আমি একটাকে বলি ভালো, আরেকটাকে বলি অধিকতর ভালো, আমি যদি বাংলায় বলি। আর ইংলিশে যদি আমি বলি, আমি বলবো এটা গুড আর অন্যটা বেটার। ঠিক আছে, তো আমি যদি দুইজন মানুষের মধ্যে লম্বার তুলনা করি, তাহলে আমি বললাম যে একজন টল আর একজন টলার। ঠিক আছে, অর্থাৎ লম্বা আর একজন অধিকতর লম্বা, অর্থাৎ তুলনা করলাম। এই যে শব্দগুলা কম্প্যারেটিভ ইংলিশে বলা হয়, এই শব্দগুলা আপনার আরবি ভাষাতে হচ্ছে আংশিক নমনীয় হয়। তুলনা করার জন্য যে শব্দগুলা, সেই শব্দগুলা আংশিক নমনীয় হয়, কম্প্যারেটিভ গুলা। কম্প্যারেটিভের কথা আমি এখন বলছি, অর্থাৎ
ভালো এবং অধিকতর ভালো, লম্বা এবং অধিকতর লম্বা। সবচেয়ে বেশির কথা কিন্তু আমি এখনো বলিনি, অর্থাৎ সুপারলেটিভের কথা আমি এখনো বলিনি। জি আপু বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে যে আমি এখনো আগের ইয়েতে আমি আটকে আসছি। নুহুন যেটা আর কি, ওটা ফুললি ফ্লেক্সিবল, মানে নুহুন, নুহান, নুহিন এরকম হয়। জি। আচ্ছা আচ্ছা, ওটাই আমি মানে কেন জানি আমার মনে হচ্ছিল যে ওটা নন ফ্লেক্সিবল, না আসলে ওটা ফুললি ফ্লেক্সিবল। সব ভুলে গেছি আপু, এই জন্য মাথা ঘুরতেছিল আর কি। ওটাই, এগুলো আর ফলো করতে পারছি না, ওটাই মাথার মধ্যে ঘুরছে। আচ্ছা, নুহন, নুহান, নুহাইন হচ্ছে পূর্ণ নমনীয়। ওই কথাটা আমি উঠিয়েছি এই কারণে যে আমাদের তো, আমরা তো শিখেছিলাম যে অনারব যে নামগুলা সেগুলা আংশিক নমনীয় হয়, কিন্তু তার একটা না জি ব্যতিক্রম আপু, রয়েছে। বুঝছি, মানে আমার মনে কেন যেন কনফিউশন ছিল, ওটা আংশিক মানে সরি, নন ফ্লেক্সিবল আর কি। মানে ভুলে গেছি সেই জন্য, সেটাই আমি জাস্ট একটু কনফার্ম করলাম আপনার সাথে। জি, যা দেখলাম। আচ্ছা ঠিক আছে ইয়াকুম, এইখানে তাহলে আমরা যেটা বলছিলাম সেটাতে আসি, যে দেখেন কম্প্যারেটিভ যে শব্দগুলা আরবি ভাষাতে, অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে বা দুইটা জিনিসের মধ্যে বা দুইটা যে কোনো জিনিসের মধ্যে, দুইটা মানুষ হতে পারে, দুইটা বস্তু হতে পারে, দুইটা জায়গা হতে পারে। তো এই দুইটার মধ্যে তুলনা করার জন্য যে শব্দগুলা ব্যবহার করা হয় আরবিতে, অর্থাৎ ইংলিশে যেগুলোকে কম্প্যারেটিভ বলে, সেই কম্প্যারেটিভ শব্দগুলা হচ্ছে আরবি ভাষাতে আংশিক নমনীয় হয় এবং তার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা হচ্ছে আখবারু, অর্থাৎ সেই শব্দগুলা একটা হামজা আলিফ দিয়েই শুরু হয় এবং তারপরে শব্দের উপরে এরকম একটা আপনার যজম থাকে, তারপরে একটা জবর থাকে, তারপরে শেষ যে হরফটা তার উপরে একটা পেশ থাকে। এই প্যাটার্নেই থাকে। তো দেখেন এরকম আমি অনেকগুলা শব্দ লিখেছি, যেমন আখবারু। আখবারু মানে হচ্ছে আপনার কোনো কিছু একটা বড়, আর আখবারু মানে হচ্ছে আপনার অধিকতর বড়। ঠিক আছে, অর্থাৎ বিগ আর আখবারু মানে হচ্ছে বিগার বা গ্রেটার। ঠিক আছে, সেরকমই আফদল। আপু সরি, আপু সরি, তাহলে যেরকম ইংলিশে টল অ্যান্ড টলার, তো আকবরও কম্পারেটিভ, তাহলে এটার টল ভার্সনটা হবে আকবর। না না, টল ভার্সনটা হবে হচ্ছে কাবির। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কবির। তো হ্যাঁ, অর্থাৎ নর্মাল আচ্ছা, যে ভার্সনটা, আমরা যদি ইংলিশে হুম, বলি, ইংলিশে তিনটা আমরা চিনি ডিগ্রি, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ আর্টিস্ট। ডিগ্রি। হ্যাঁ, জি, তো জি। আপনি জিজ্ঞেস করছেন যে পজিটিভ ডিগ্রি যে শব্দটা সেটা কি হবে। সেটা কোনো আপনার নর্মাল ইসম, এতদিন ধরে আমরা যেরকম দেখে এসেছি সেরকমই হবে এবং ফুললি ফ্লেক্সিবল হবে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এইটা থেকে যখন আমরা কম্প্যারেটিভে যাই, অর্থাৎ তুলনামূলক তুলনা করা হয় এই যেই শব্দগুলা দিয়ে, সেই শব্দগুলাতে যখন যাই তখন হচ্ছে প্যাটার্নটা এরকম। এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা একটা কম্প্যারেটিভ শব্দ, এই প্যাটার্নটা দেখে বুঝতে পারি। তাহলে সব সময় আপু এই যে হামজা থাকবে প্রথমে, আর আম, তানবিন থাকবে না আর কি, কিন্তু এটা অন্য স্ট্যাটাসেও কি থাকতে পারে আপু? হ্যাঁ, সেটা আমরা আসছি, এখনই বলছি আমি। আচ্ছা, দেখেন, আকবারু মানে হচ্ছে অধিকতর বড়, আফদলু মানে হচ্ছে অধিকতর ভালো, আজমালু মানে হচ্ছে অধিকতর সুন্দর, আহসানু মানেও হচ্ছে বলা যায় অধিকতর ভালো, ভালো কিছু। আসগরু মানে হচ্ছে আপনার অধিকতর ছোট, মানে কোনো কিছু একটা ছোট। এখন আমি আরেকটা বস্তুকে তুলনা করে বলতে চাচ্ছি যে এটা হচ্ছে অধিকতর ছোট, তখন আমি বলবো যে আসগরু, আসগরু। ঠিক আছে, তো তারপরে আযমু মানে হচ্ছে অধিকতর আপনার মহৎ। আযমু মানে হচ্ছে অধিকতর মহৎ, শুধু মহৎ না কিন্তু অধিকতর মহৎ। তো অধিকতর এই যে শব্দটা, এটা কিন্তু আমরা তখনই আনি যখন আমরা তুলনা করতে চাই। ঠিক আছে, তো এই শব্দগুলো আমরা যখনই ব্যবহার করি তখন সেখানে দুইটা জিনিসের মধ্যে বা দুইটা মানুষের মধ্যে বা দুইটা জায়গার মধ্যে, দুইটা যে কোনো কিছুর মধ্যে তুলনা করা হচ্ছে এবং একটাকে আরেকটার তুলনায় বেশি বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আহ আযমু বা হচ্ছে এই যে প্যাটার্ন যেটার কথা আমি বলছি এখানে লিখেছি শব্দগুলা, এই প্যাটার্নগুলো আমরা ব্যবহার করি। সেরকমই হচ্ছে আক্রমু। আক্রমু মানে হচ্ছে অধিকতর সম্মানিত। ঠিক আছে, অধিকতর সম্মানিত। আলামু মানে হচ্ছে অধিকতর জ্ঞানী। ঠিক
ঠিক আছে। আলামু মানে হচ্ছে অধিকতর জ্ঞানী, যেমন আমরা বলি না আল্লাহু আলাম, আল্লাহু আলামু বলি যে, ওইটার মানে হচ্ছে আল্লাহ অধিকতর জানেন বা আল্লাহ অধিকতর জ্ঞানী। আল্লাহ অধিকতর জ্ঞানী অর্থাৎ আল্লাহ বেটার জানেন। ঠিক আছে, আলামু। তারপরে আমরা বলি আল্লাহু আকবারু, আজানে আজান শুরু হয় যেটা দিয়ে আমাদের। তো আজানে হচ্ছে যেটা আমরা বলি আল্লাহু আকবার, এই আকবারু মানে হচ্ছে আল্লাহ হচ্ছেন অধিকতর বড় বা অধিকতর গুরুত্বপূর্ণ আর কি। আকবার মানে হচ্ছে গ্রেট বা বড়। তো এই যে শব্দগুলা, এই শব্দগুলা হচ্ছে সবগুলা কম্প্যারেটিভ বা হচ্ছে তুলনা করার জন্য ব্যবহার করা হয় এই শব্দগুলা। আমি কিন্তু এখনো সুপারলেটিভের কথা বলিনি, আমি কিন্তু কম্প্যারেটিভের কথা বলছি। এই শব্দগুলা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে, দুইটা যে কোনো কিছুর মধ্যে তুলনা করা হয় সেই কাজে ব্যবহার করা হয়। এবং এই শব্দগুলা হচ্ছে আংশিক নমনীয়। আংশিক নমনীয় মানে কি? আংশিক নমনীয় মানে হচ্ছে আমাদের রফার জন্য উচ্চারণটা হবে উ, নাসবের জন্য আ, এবং জারের জন্য আ, অর্থাৎ উ আ আ। যেমন আমরা শিখেছিলাম ইউসুফু, ইউসুফা, ইউসুফা। এখন সেই নলেজ থেকে এখন আপনারা আমাকে বলেন তো যে এই যে আকবারু, এটা রফা নাসাব জার, বলেন তো কেউ একজন। এটা আকবারু, আকবারা, আকবারা। Yes. এটা আরেকজন বলেন আফদলু। Afdalu, Afdala, Afdala. আফদলু, আফদলা, আফদলা। সেরকমই Yes. আজমালু, আজমালা, আজমালা, রফা নাসাব জার। Mm. আহসানু, আহসানা, আহসানা। আসগরু, আসগরা, আসগরা। আযমু, আযমা, আযমা। আকরমু, আকরমা, আকরমা। সেরকমই আলামু, আলামা, আলামা। ঠিক আছে। এই শব্দগুলো হচ্ছে আংশিক নমনীয় শব্দ বা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। ঠিক আছে। এবং এগুলো হচ্ছে কম্প্যারেটিভ, দুইটা বস্তুর মধ্যে কম্পেয়ার বোঝানোর জন্য, কম্প্যারিজন বোঝানোর জন্য, তুলনা বোঝানোর জন্য এই শব্দগুলা ব্যবহার করা হয়, যেটাকে বাংলায় অনুবাদ করতে গেলে আমরা অধিকতর বড় বা অধিকতর সুন্দর বা অধিকতর ভালো বা অধিকতর ছোট, এই ধরনের যে শব্দগুলা সেগুলা ব্যবহার করি। ঠিক আছে। আপু, আফদালু শব্দটার অর্থ কি? সরি। আফদলু মানে হচ্ছে অধিকতর ভালো। আম, আপু, আর একটা আমার কোশ্চেন, আপনি শুরুতেই বলছেন ওটা মনে হয় একটু ওই যে নুহুনের চিন্তায় ওটা বাদ গেছে আর কি। আম, এটার হচ্ছে যে প্যাটার্নটা অলওয়েজ হামজা দিয়ে শুরু হবে, Hamzatul Wasl. তারপরে আর কোনো প্যাটার্ন যে এই যে সেকেন্ড ওয়ার্ডটা সুকুন থাকবে এরকম? Mm. হ্যাঁ, প্যাটার্ন এটাই হবে, প্যাটার্ন এটাই আচ্ছা, হবে। মানে দেখেন সবগুলা শব্দের কিন্তু প্যাটার্ন একই রকম, আকবারু, আফদলু, আজমালু, আহসানু। ঠিক Hamza, আছে। মানে Alif. আমি কি প্যাটার্ন এই পর্যন্ত যেতে পারি যে হামজা দিয়ে শুরু হবে, সেকেন্ডটা সুকুন, থার্ডটা ফাতহা থাকবে অলওয়েজ? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এরকমই এটা হবে। আমি ওই যে নোট লিখতেছি তো, ওই জায়গাটা আমি একটু ভুলে মানে মানে মিস করে গেছি আর একটা চিন্তায়। জি, যাতে হোক হয়। জি, এরকমই হবে, শুধু রফা নাসাব জারের সময় আমরা হচ্ছে পরিবর্তন করব। এই হচ্ছে তুলনা। তুলনা বলতে আমি এটাই বোঝাচ্ছি, তুলনা মানে কম্প্যারেটিভ। ঠিক আছে। সোজা বাংলায়, সোজা ইংলিশে বলতে গেলে, সোজা ইংলিশে আমরা এটা এভাবেই কম্প্যারেটিভ বলেই চিনি। তো বাংলায় এটা অতিরিক্ত ব্যাখ্যা করতে গেলে ব্যাকরণ ব্যবহার করা বেশি কঠিন হয়ে যায়। তো হুম। কম্প্যারেটিভ আমরা মোটামুটি সবাই জানি, বা যেটাকে বাংলায় আপনারা তুলনা করার জন্য যে শব্দগুলা ব্যবহার করা হয় সেটা। তো এই হচ্ছে কম্প্যারেটিভ। তো কম্প্যারেটিভ যে শব্দগুলা সেগুলা হচ্ছে আংশিক নমনীয়। তারপরে হচ্ছে রং। দেখেন দ্বিতীয়তে আমি লিখেছি হচ্ছে রং। তো এই তিনটা আসলে আলাদা ক্যাটাগরি না, তিনটাকে একই ক্যাটাগরি বলা যায়, কারণ শব্দগুলো দেখতে অনেকটা একই রকম, অনেকটা কি পুরাপুরি একই রকম। তো রং দেখেন, এই যে আমি কয়েকটা রং এখানে লিখেছি, দেখেন আসফারু। আসফারু মানে হচ্ছে হলুদ। প্যাটার্নটা দেখেন একই, শব্দের যে প্যাটার্নটা সেটা কিন্তু একই। তো আসফারু মানে হচ্ছে হলুদ। তারপরে তার মানে আসফারু যে শব্দটা, এটা এখন রফা অবস্থায় আছে। ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলো ইসম। আমরা যখনই রফা নাসব জার বলছি তার মানে, বা নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি নিয়ে যখন কথা বলছি, তখন কিন্তু এই শব্দগুলো ইসম দেখেই বলছি, না হলে আমরা বলতাম না। তো আসফারু মানে হচ্ছে হলুদ। তো এইটা হচ্ছে রফা অবস্থায় আছে, এটাকে যদি আমি নাসাব জার করি আমি বলবো আসফারা, আসফারা।
সেরকমই আবিয়াদু, আবিয়াদু মানে হচ্ছে সাদা। এটাকে যদি আমি নাসাব জার করি আমি বলবো আবিয়াদ, আবিয়াদ। ঠিক আছে। আহমারু মানে হচ্ছে লাল, তো আহমারু, আহমারা, আহমারা। আখদরু হচ্ছে আপনার সবুজ, তো রফা নাসাব জার হবে হচ্ছে আখদরু, আখদরা, আখদরা। আর আসওয়াদু মানে হচ্ছে কালো, আমরা শুনেছি হাজার আসওয়াদ মানে হচ্ছে কালো পাথর। তো আসওয়াদু, আসওয়াদা, আসওয়াদা, এটা হচ্ছে রফা নাসাব জার। জি আপু বলেন। সরি, আমি টু মেনি কোয়েশ্চেন আস্ক করতেছি। এগুলো কি কখনো হেভি অবস্থায় আসবে না, সব সময় লাইট অবস্থায় আসবে নাকি? আংশিক নমনীয় শব্দ কখনো হেভি অবস্থায় আসে? না, আসে না, সেটাই বলতেছি যে এবং প্রতিটা কালারই মানে যতগুলো কালার আছে, আমরা যত কালার আমরা চিন্তা করতে পারি সবই আংশিক নমনীয়র মধ্যেই পড়বে নাকি? হ্যাঁ। আচ্ছা, জাজাকাল্লাহ খাইরান। আচ্ছা, তো তারপরে এটা হচ্ছে আমাদের রং। তার মানে আমরা দেখলাম কম্পারেটিভ, তুলনা করা হয় যে শব্দগুলো দিয়ে সেগুলা, আর এরপরে দেখলাম হচ্ছে আমরা রং। তারপরে হচ্ছে আমাদের যেটা লেখা আছে প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে শারীরিক কোনো প্রতিবন্ধকতা, অর্থাৎ কেউ হয়তো কথা বলতে পারে না, বা কোনো ব্যক্তি, এমন কোনো ব্যক্তি যে হয়তো আপনার কানে শোনে না, বা তার কারো হয়তো একটা হাত নেই বা পা নেই, এই ধরনের কোনো প্রতিবন্ধকতা যদি থাকে কারো শারীরিক, ওই যে শব্দগুলা সেগুলা হচ্ছে আপনার আংশিক নমনীয় হয়। এবং এটারও যেই আমার প্যাটার্নটা, শব্দটা দেখতে হচ্ছে ঠিক আগের আমার তুলনার শব্দ বা রঙের যে শব্দ সেগুলার মতোই। ঠিক আছে, অর্থাৎ কম্পারেটিভের মতোই। আবকামু, দেখেন দেখতে, শব্দটা দেখতে কিন্তু গঠনটা একই রকম। আবকামু এটা মানে হচ্ছে এমন কেউ যে কথা বলতে পারে না। ঠিক আছে। এরপরে হচ্ছে আরজু, আরজু হচ্ছে এমন কেউ যার কোনো কোনো একটা শারীরিক ডিসেবিলিটি আছে, অর্থাৎ হতে পারে তার হাত নেই বা পা নেই, এরকম শারীরিক কোনো একটা প্রতিবন্ধকতা আছে, এই ধরনের ব্যক্তিকে বোঝায় এই শব্দগুলো। তো এই শব্দগুলোও হচ্ছে আংশিক নমনীয়। তার মানে আবকামু, রফা নাসাব যার আমি যদি বলতে চাই আমি বলবো আবকামু, আবকামা, আবকামা। আরজু, আরাজা, আরাজা, এরকম। এই প্রতিবন্ধকতা এনি কাইন্ড হতে পারে, মানে ফিজিক্যাল, মেন্টাল, ইন্টেলেকচুয়াল, এনি কাইন্ড। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তো এই শব্দগুলা হচ্ছে আমাদের আংশিক নমনীয়। আচ্ছা, এখন এই হচ্ছে আমরা বললাম আপনার কম্পারেটিভের কথা, রঙের কথা, এবং হচ্ছে প্রতিবন্ধকতার কথা। তো এইটা হচ্ছে আংশিক নমনীয়, এই শব্দগুলা হচ্ছে আংশিক নমনীয় যেটা আমরা দেখলাম। এখন প্রথমত আমি কম্পারেটিভের কথা বলি। কম্পারেটিভে এখন আমরা জানি যে কম্পারেটিভের পরে আরেকটা জিনিস আসে যেটা হচ্ছে সুপারলেটিভ। ধরেন আমরা বলতে চাই কোনো কিছু সবচেয়ে ভালো, মানে দ্য বেস্ট। বা কোনো কোনো মানুষ হচ্ছে ধরেন 5 জন মানুষ আছে, তার মধ্যে একজন হচ্ছে সবচেয়ে লম্বা, আমি বলতে চাই দ্য টলেস্ট। ঠিক আছে। তো এই যে সুপারলেটিভ যে শব্দগুলা, সেই শব্দগুলা কিভাবে আসে এবং সেগুলা কিভাবে কাজ করে আরবি ভাষাতে? তো আরবি ভাষাতে হচ্ছে আপনার এই যে যেই শব্দগুলা কম্পারেটিভ, সেটার সাথে আমরা যখন আলিফ লাম যোগ করি, আলিফ লাম যখন যোগ করি সেটা হচ্ছে সুপারলেটিভে চলে যায়, অর্থাৎ কোনো কিছু সর্বোচ্চ পর্যায়ে আছে সেটা বোঝায়। অর্থাৎ তুলনার ক্ষেত্রে কোনো কিছু সর্বোচ্চ পর্যায়ে আছে, ধরেন কোনো কিছু একটা ভালো আর কোনো কিছু একটা সর্বোচ্চ ভালো, বা কোনো একজন ব্যক্তি আপনার জ্ঞানী, অনেক নলেজেবল, কোনো একজন ব্যক্তি জ্ঞানী, আর আমি যদি বলতে চাই যে কোনো একজন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী, সর্বোচ্চ জ্ঞানী, অর্থাৎ দি মোস্ট নলেজেবল যদি আমি বলতে চাই, অর্থাৎ সুপারলেটিভে যদি আমি নিতে চাই কম্প্যারেটিভ গুলোর সাথে আমি আলিফ লাম লাগাবো। ঠিক আছে। তো আকবারু মানে হচ্ছে আমি বললাম অধিকতর বড়, আমি যদি বলতে চাই সবচেয়ে বড় তাহলে আমি বলবো হচ্ছে আল আকবারু। আল আকবারু মানে হচ্ছে সবচেয়ে বড়, দ্য গ্রেটেস্ট বা দ্য বিগেস্ট বলা যায়। ঠিক আছে, আল আকবারু এটা হচ্ছে সুপারলেটিভ, বা এটা হচ্ছে তুলনার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে, যেটা সবচেয়ে বেশি যেই আলোচনাটা সেটাকে বোঝায়। তারপরে আফদলু হচ্ছে অধিকতর ভালো, এখন আমি যদি বলতে চাই সবচেয়ে ভালো আমি বলবো আল আফদলু, আল আফদলু। তারপরে আজমালু মানে হচ্ছে অধিকতর সুন্দর, আমি যদি বলতে চাই সবচেয়ে বেশি সুন্দর, দ্য মোস্ট বিউটিফুল, আমি বলবো হচ্ছে আল আজমালু, আল আজমাল।
তারপরে হচ্ছে আহসানু, অধিকতর ভালো। এটাকে যদি আমি বলতে চাই সবচেয়ে বেশি ভালো, আমি বলবো আল আহসানু। আল আহসানু। অধিকতর ছোট, আমি যদি বলতে চাই সবচেয়ে ছোট, আমি বলবো আল আসগরু। আল আসগরু। আযমু, অধিকতর মহৎ, আমি যদি বলতে চাই সবচেয়ে বেশি মহৎ, আমি বলবো হচ্ছে আল আযমু। তারপরে আমি যদি বলতে চাই সবচেয়ে বেশি সম্মানিত, আমি কি বলবো? আক্রমকে কি করব? আল আকরামু। আল আকরামু। এবং আলামু মানে হচ্ছে অধিকতর জ্ঞানী বা অধিকতর অবহিত। তো এটাকে যদি আমি বলতে চাই সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবচেয়ে বেশি অবহিত, আমি বলবো আল আলামু। আল আলামু। এখন কথা হচ্ছে যখন এইটা হচ্ছে সুপারলেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। তো এবং এটা আসলে কিছুটা এইভাবেও আমরা চিন্তা করতে পারি, কারণ ইংলিশে হচ্ছে, ইংলিশের কথা দিয়ে যদি আমি বলি, ইংলিশে চিন্তা করলে আমরা কিন্তু একটা দি লাগাই, একটা আর্টিকেল দি লাগাই সুপারলেটিভের সাথে সবসময়, কিন্তু আমরা বলি দা মোস্ট বিউটিফুল বা দা মোস্ট টল বা টলেস্ট, বলা যায় দা টলেস্ট বা দা বিগেস্ট। তো আলিফ লাম মানেও কিন্তু আসলে দি, বা বাংলায় যেটাকে টি বলে, এভাবে আমরা চিন্তা করতে পারি। যাই হোক, তো আমি বলতে চাচ্ছি যে কম্প্যারেটিভের সাথে আমরা যখন আলিফ লাম যোগ করি তখন সেই শব্দগুলা সুপারলেটিভ হয়ে যায়, বা তুলনার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের বৈশিষ্ট্যটা বোঝায় যেই শব্দগুলা দিয়ে, সেগুলা হয়ে যায় যখন আমরা আলিফ লামটা লাগাই। ঠিক আছে? অর্থাৎ কোনো কিছু, যেটা আমি অনুবাদ তো প্রত্যেকটা শব্দের সাথে করলাম, যে অধিকতর ভালো, আমি যদি বলতে চাই সবচেয়ে বেশি ভালো, আমি হচ্ছে আলিফ লাম লাগাবো। এখন কথা হচ্ছে যে কোনো আংশিক নমনীয় শব্দের সাথে যখন আপনি আলিফ লাম যোগ করবেন, খুব মনোযোগ দিয়ে শুনুন, যে কোনো আংশিক নমনীয় শব্দের সাথে যখন আপনি আলিফ লাম যোগ করবেন, সেই শব্দটা পূর্ণ নমনীয় হয়ে যায়, ফুললি ফ্লেক্সিবল হয়ে যায়। কোনো পার্টলি ফ্লেক্সিবল শব্দের সাথে যখন আপনি আলিফ লাম যোগ করবেন, তখন সেই শব্দটা কিন্তু ফুললি ফ্লেক্সিবল হয়ে যায়। তো অর্থাৎ আল আকবারু, এটা হচ্ছে রফা, এটার নাসাব হবে হচ্ছে আল আকবার, আল আকবরী। এটার নাসাব হবে হচ্ছে আল আকবার, এবং এটার জার হবে হচ্ছে কি? আল আকবরী। আল আকবারি। ঠিক আছে? দেখেন, আল আকবারু রফা, আল আকবার নাসাব, এবং আল আকবারি হবে হচ্ছে জার। তো আকবারু যে শব্দটা আমাদের কম্প্যারেটিভ ছিল, সেই শব্দটাকে যখন আমরা সুপারলেটিভে নিয়ে আসলাম আলিফ লাম দিয়ে, সেই শব্দটা কিন্তু পার্টলি ফ্লেক্সিবল থেকে ফুললি ফ্লেক্সিবল হয়ে গেল আলিফ লাম বসানোর কারণে। ঠিক আছে? তো সেরকমই আল আফদলু রফা, আল আফদলা, আল আফদলি, আল আজমালু, আল আজমালা, আল আজমালি। ঠিক আছে? সেরকমই আল আলামু, আল আলামা, আল আলামি, রফা নাসাব জার, পূর্ণ নমনীয়। ঠিক আছে? আর এখানে আসলে তানবিন হওয়ার কোনো কারণ নাই। আমরা যদিও জানি যে আমাদের ফুললি ফ্লেক্সিবল যে শব্দগুলো সেগুলো ভারী হতে পারে, তানবিন হতে পারে, কিন্তু এখানে যেহেতু আলিফলাম আছে সেহেতু এখানে তানবিন আসার কোনো আলোচনা এখানে আর এমনিতেও আসবে না। ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পেরেছেন আমি কি বলছি? জি, আলহামদুলিল্লাহ। সরি আপু, আপনি আমি আজকে একটু বিহাইন্ডে থাকতেছি মনে হয়, সেই জন্য আবার বিহাইন্ডে প্রশ্ন করতেছি। আল আকবর যেটা আমি যদি হচ্ছে যে ইংলিশে বলি, এটা একটু গ্রেটার আর কি, তাই না? গ্রেটার বলতেছি আর কি। আকবারু হচ্ছে গ্রেটার, আল আকবার হচ্ছে দ্য গ্রেটেস্ট। হ্যাঁ, দ্য গ্রেটেস্ট আর কি, মানে আকবরু যেটা আমি শুরুতে আর কি। আর আল আফদলু, এটা আপনি বলছেন যে মানে উম বেশি ভালো আর কি, আফদলু যেটা আর কি, তাই না? হ্যাঁ, আল আফদলু মানে হচ্ছে দ্য বেস্ট। হ্যাঁ, মানে আল বাদ দিয়ে শুধু আমি যদি আফদলু বলি, এটা কি শুধু বেটার আফদলু আমি হচ্ছে বলতে? বেটার, হ্যাঁ বেটার মানে ভালো, বেটার। আর একটা অধিকতর আপনি ভালো। বললেন এখানে, আর একটা শব্দ বললেন, সেটাকেও বললেন যে এটা বেশি ভালো, সেটা কোনটা? আল আহসানু। এটা আম, মানে এটাও তাহলে, এটাও কি বেটার? আমরা দুইটাই বেটার বলবো? হ্যাঁ, দুইটাই আমরা বেটার বলতে পারি, দুইটা মানে ভালো বোঝায়, কোনো কিছু গুড আচ্ছা এরকম বোঝায় আর কি। আচ্ছা, মানে এই দুইটা মানে কোন কনটেক্সটে বেটার, দুইটাকে আমরা ইউজ করব, কোন কনটেক্সটে কোনটা ইউজ করব এরকম?
এরকম কোনো কি সেরকম কোনো আছে? জটিল বিষয় এটা না, আপনি যে কোনোটাই যে কোনোখানে ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। করা যেতে পারে আর কি। আচ্ছা, দুটোই বেটার হতে পারে। আর আজমালু মানে কি? সুন্দর, অধিকতর সুন্দর। আচ্ছা, আর আর বমু? আযমু মানে হচ্ছে আপনার অধিকতর আহ মহৎ নাকি বলছি না? মহৎ, অধিকতর মহৎ, বাংলায় বলে অধিকতর আচ্ছা মহৎ। আচ্ছা, ঠিক আছে আপু। সম্মানিত। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আহ, আচ্ছা, তো এই পর্যন্ত বলার মধ্যে আমি কিন্তু বললাম যে আংশিক নমনীয় শব্দের সাথে যদি আপনি আলিফ লাম যোগ করেন তাহলে হচ্ছে সেটা পূর্ণ নমনীয় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি কম্পারেটিভ যে শব্দগুলা সেগুলো কিন্তু এমনিতেই আংশিক নমনীয়। অধিকতর অধিকতর যে শব্দগুলা সেই শব্দগুলা হুম, কিন্তু মানে যে শব্দগুলোর অনুবাদ আমরা অধিকতর দিয়ে করি সেই শব্দগুলা কিন্তু এমনিতেই আংশিক নমনীয়, এবং তার সাথে আলিফ লাম লাগালে সেটা হচ্ছে সুপারলেটিভ হুম, হয়ে যায়। তো সেটা হচ্ছে পূর্ণ নমনীয় হয়ে যায়। আচ্ছা, এখন আমাদের এই যে রং যেগুলো আমি বললাম আসফারু, আবিয়াদু, আহমারু, তো এইগুলাও হচ্ছে আংশিক নমনীয় শব্দ, এবং যেমনটা আমি বললাম একটু আগে যে আংশিক নমনীয় শব্দের সাথে যদি আপনি আলিফ লাম যোগ করেন সেটা কিন্তু পূর্ণ নমনীয় হয়ে যায়। তাই এটার সাথে যখন আপনি আলিফ লাম যোগ করবেন এটা হয়ে যাবে, এটা সুপারলেটিভ হবে না কারণ এটা তো কম্পারেটিভ ছিলই না, এটা সুপারলেটিভ হওয়ার কিছু নাই। হুম, কিন্তু আপনি যদি নর্মাল আলিফ লাম বলতে আমরা যেটা বুঝি যে দা ব্যবহার করা, যেমন কিতাব, আল কিতাব, সেরকম যদি এই শব্দগুলোর সাথে আলিফ লাম যোগ করেন সেই শব্দগুলোও কিন্তু পূর্ণ নমনীয় হয়ে যাবে। অর্থাৎ আল আসফারু, আল আসফারা, আল আসফারি, সেরকমই আল আবিয়াদু, আল আবিয়াদা, আল আব ইয়াদি। হুম। ঠিক আছে। তারপরে যদি আহমারু এই শব্দটার সাথে যদি হচ্ছে আলিফ লাম যোগ করি তাহলে হবে হচ্ছে আল আহমারু, আল আহমারা, আল আহমারি। তো আলিফ লাম যোগ করলে এই শব্দগুলাও, এই আংশিক নমনীয় শব্দগুলাও হয়ে যাবে হচ্ছে পূর্ণ নমনীয় বা ফুললি ফ্লেক্সিবল হয়ে যাবে। সেরকমই আবকামু, আরজু, এগুলাও যদি আপু আমি আলিফ লাম যোগ আপু করি। একটু আপু সরি, একটু প্রশ্ন ছিল আপু এই জি রঙের অবশ্যই। ব্যাপারে। জি। আচ্ছা, তো রঙের ব্যাপারে তো এটা কোনো কম্পারিটিভ না আপু, যেরকম আমরা বলি আরো ভালো বা আরো, এটা তো আর শুধু গ্রিন হয়তো। তাহলে আল যোগ করলে কি অর্থটা হচ্ছে আপু? কম্পারিটিভ, হ্যাঁ মানে মানে কম্পারিটিভ। হলুদ রং, হলুদ রংটা হালকা হলুদ, আর একটু আর একটু না গাঢ় না, হলুদ আমার কাছে। সাধারণত আলিফ লাম যোগ, কম্পারেটিভের কথা যদি বাদ দিই, অন্য ইসেমের সাথে আলিফ লাম যোগ করা না করাতে একটাই আসলে আরবি ভাষাতে মূল প্রভাব, সেটা হচ্ছে শব্দটা সাধারণ থেকে নির্দিষ্ট হয়ে যায়, কমন থেকে দাহিল। প্রপার হয় আর কি। হুম। ও আচ্ছা, তাহলে এটাও এখানে কমন থেকে প্রপার হচ্ছে, প্রপার হয়ে যে যাবে, হ্যাঁ। সাদা এবং সাদাটি এরকম কিছু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও এটা সরি, আমি আবার হলো কম্পারিটিভটা বুঝাচ্ছিলাম। হ্যাঁ, রঙে তো কোনো কম্পারিটিভ আপু বলছেন হবে না আর কি, হ্যাঁ এটা শুধু সাদা কম্পারেটিভ, সাদাই। হ্যাঁ কম্পারেটিভটা হচ্ছে আমাদের কম্পারেটিভ থেকে সুপারলেটিভে চলে যায়। আর অন্য যেই আমি যেই দুইটা বললাম রং আর হচ্ছে প্রতিবন্ধকতা, এটা শুধু আপনার পার্থক্য একটাই, যে এটা কমন ছিল, সাধারণ ছিল, এখন প্রপার হয়ে যাবে আলিফ লাম দেওয়ার কারণে। এটার অর্থে তেমন কোনো পরিবর্তন হয়তো আসবে না। মানে আপু এই যে এই আসফারু বা এই যে এই রংগুলি, এদের কোনো পজিটিভ ফর্ম নেই, রাইট আপু? এটাই পজিটিভ ফর্ম, এটা বলা যায়। পজিটিভ ফর্মের কথা কেন আসবে আপু, এটা তো কম্পারেটিভই না। কম্পারেটিভ না, হ্যাঁ সেই জন্য আমি বলছি যে এদের কোনো আর অন্য ফর্ম হ্যাঁ, নাই, এটাই একটা ফর্ম, এটাই হ্যাঁ একটা ফর্ম। এটাই রংটার আচ্ছা নাম। আচ্ছা, রংটার নাম, ঠিক আছে। ঠিক আছে আপু, এই জাজাকিল্লাহ রংটা, খাইরান। যখন হালকা গাঢ় তখন কি বলে? যদি হালকা রং গাঢ় রং আপু বেশ এটা কি, গাঢ় আলাদা। সবুজ না? হ্যাঁ। আচ্ছা আমরা কিন্তু এখানে ওইটা নিয়ে আলোচনা করছি না, আমরা এখানে আলোচনা করছি আংশিক নমনীয় আর হচ্ছে পরিপূর্ণ নমনীয়। তো এই রংগুলা যেগুলার কথা আমি বললাম সেগুলার যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা হচ্ছে এমন যেটা হচ্ছে আপনার আংশিক নমনীয়, এবং সেটার সাথে যখন আপনি আলিফ লাম যোগ করবেন হুম। সেটা কি হয়ে যাবে, পূর্ণ নমনীয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপাতত আপনারা এখানে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন।
সবাই। লাস্ট হলো বুঝতে পেরেছেন? তুলনা। জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, আংশিক তাহলে এখন নমনীয় এবং ফুললি নমনীয়, কমপ্লিট। হ্যাঁ, আমি কিন্তু আবারও এটা রিপিট করি যে আংশিক হুম। নমনীয় শব্দের সাথে যদি আপনি আলিফ লাম যোগ করেন সেটা কিন্তু পূর্ণ নমনীয় হয়ে যাবে। ঠিক আছে? তার মানে আংশিক নমনীয় শব্দকে যদি আপনি পূর্ণ নমনীয় করতে চান তার একটা পদ্ধতি হচ্ছে শব্দটার সাথে আলিফ লাম যোগ করা, যদি যোগ করা যায়। অবশ্যই মানে আপনি ধরেন আমি কোনো ইন্টারাপ্ট মানুষের, সব 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 আংশিক নমনীয়র ব্যাপারে তাই হবে, তাই না? হ্যাঁ, সব অল আংশিক নমনীয়র আচ্ছা ব্যাপারেই আচ্ছা তাই হবে। আচ্ছা আচ্ছা। যদি আলিফ লাম যোগ করাটা যৌক্তিক হয়, যেমন ইউসুফু হ্যাঁ। যে শব্দটা, এটার সাথে তো নিশ্চয়ই আমরা আলিফ লাম যোগ করব না। তো জি জি। ওইটাকে হচ্ছে আলিফ লাম যোগ করে পূর্ণ নমনীয় করার মতো কোনো আলোচনা ওখানে আসবে না। যদি আলিফ লাম যোগ করাটা যৌক্তিক হয়, আলিফ লাম যোগ করার মতো যদি হয় শব্দগুলা, তাহলে সেটাকে আপনি চাইলে আংশিক নমনীয় থেকে পূর্ণ নমনীয়তে নিয়ে যেতে পারবেন আলিফ লাম যোগ করে। এটা একটা পদ্ধতি। আংশিক আচ্ছা নমনীয় থেকে পূর্ণ নমনীয় অর্থাৎ পার্টলি ফ্লেক্সিবল থেকে ফুললি ফ্লেক্সিবলে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে আলিফ লাম যোগ করা। ঠিক আছে? আচ্ছা। আরেকটা পদ্ধতি আছে, আরেকটা পদ্ধতি হচ্ছে যদি আপনার পার্টলি ফ্লেক্সিবল যে শব্দটা, সেই শব্দটা যদি একটা মুদফ হয়, যদি একটা মুদফ হয় তাহলে সেই শব্দটা হচ্ছে আপনার পরিপূর্ণ নমনীয় হয়ে যায়। পরিপূর্ণ নমনীয় হয়ে যায়। দেখেন এখানে আমি লিখেছি, দেখেন আলিফ লাম যদি যুক্ত করেন একটা পার্টলি ফ্লেক্সিবল শব্দের সাথে পূর্ণ নমনীয় হয়ে যাবে। আর যদি পার্টলি ফ্লেক্সিবল শব্দটা একটা মুদফ হয় সেক্ষেত্রেও শব্দটা হচ্ছে পরিপূর্ণ নমনীয় হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে দেখেন আমি আগে যে কথাটা বলছিলাম ওইটাই লিখেছি, আকবারু আকবার আকবার, এটা হচ্ছে কম্পারেটিভের কথা লিখেছি। আর যখন আলিফ লাম যোগ করছি এটা পরিপূর্ণ নমনীয় হয়ে যাচ্ছে। একটা আরেকটা তো বলি, মুদফের আল যোগ হয়? সরি আপু, আরেকবার বলেন। মুদফ না না, দুইটা মুদ ডিফারেন্ট আর কি বলতেছে। না না, তো এই মুদফের একটা কি এক্সাম্পল দিতে পারবেন আপু? মুদফ হ্যাঁ, তো আমরা মুদফের জানি যে এক্সাম্পলের মুদফ, দিকে আমরা যাচ্ছি। হ্যাঁ মুদফ আচ্ছা, আমরা জানি হালকা হয়, তাই না? হ্যাঁ, আল হ্যাঁ, নেয় মুদফ না, ওটাই উনি হালকা এখন হয়। দেখাবেন আল আর কি নেয় না। এক্সাম্পল। হালকা ভারী নিয়ে কিন্তু কথা বলছি না, আমি বলছি নমনীয়তা নিয়ে। অর্থাৎ আপনার আচ্ছা। উ, আ এবং ই উচ্চারণ যদি আপনি আনতে চান একটা আংশিক নমনীয় ও শব্দতে, সেটা আচ্ছা আনতে আচ্ছা পারবেন যদি আপনার পার্টলি ফ্লেক্সিবল শব্দটা একটা মুদফ হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে? তো মুদফ তো আচ্ছা। এমনিতে হচ্ছে আমাদের ভারী হবে না, তো উন না। আন ইন ওটা আনাটা সম্ভব হবে না অবশ্যই। কিন্তু আপনি ই উচ্চারণ যেটা, জারের যে উচ্চারণটা, সেটা আনতে হ্যাঁ। পারবেন। নমনীয়তা কিন্তু আসল আলোচনা সেটা নিয়েই। ঠিক আছে? যে আমি ও আচ্ছা। তিনটা স্ট্যাটাসের জন্য, তিনটা অবস্থার জন্য তিনটা আলাদা চেহারা দেখতে পাচ্ছি কিনা সেটা। Yes. ঠিক আছে? হুম। আচ্ছা, তো এখানে দেখেন আমি লিখেছি, দেখেন আলামু, এখানে আলামু, আজকে মুদফের উদাহরণটা হয়তো আজকে নাও দেখা যেতে পারে, আজকে সময় নেই। আচ্ছা। একটা উদাহরণ আমরা দেখি যে আলামু হচ্ছে অধিক অবহিত বা অধিকতর অবহিত আমরা বলতে পারি আলামু। তো আল আলামু যখন বলি আমি তখন বলবো হচ্ছে সবচেয়ে বেশি অবহিত, মানে সবচেয়ে বেশি যিনি জানেন। ঠিক আছে? তো এটার একটা উদাহরণ দেখেন, কোরআন থেকে একটা আয়াত আমরা এখানে দেখতে পারি, সেটা হচ্ছে দেখেন যে আলাইসাল্লাহু বি আলামা বিমা ফি ফি সুদুরিল আলামিন। আলাইসাল্লাহু বি আলামা বিমা বিমা ফি সুদুরিল আলামিন। দেখেন এখানে বি আলামা হয়েছে কেন বলেন তো? বা তো হচ্ছে কারণ হার্ফ এটা জ্যাব। পার্টলি ফ্লেক্সিবল, সেই জন্য হচ্ছে যারও হচ্ছে যে যারা নাসব দুটাই হচ্ছে যে হাতটা নিবে শুধু। আ দিয়ে শেষ হয়, এখানে এক্স্যাক্টলি। হ্যাঁ। এক্স্যাক্টলি, আ দিয়ে শেষ হয়, তাই হচ্ছে হার্ফ জারের পরেও এটা কিন্তু আলামা হয়েছে। ঠিক আছে? হুম। তো এটা হচ্ছে কম্পারেটিভের একটা উদাহরণ। আর এটা হচ্ছে যে এই এখন যে আল আলামিন যেটা, না এটা তো না। আচ্ছা, হ্যাঁ, সরি, জি। আচ্ছা, এরপরে আমরা একটা মুদাফের একটা উদাহরণ, আমরা একটা উদাহরণ সরি দেখতে পারি। আপু, আপু সরি আবার এখানে জি অবশ্যই আমি জাস্ট বলেন। বলছি, ইমাজিন যদি এখানে আল থাকতো, বি আল আলামা থাকতো, তাহলে আমরা আলামি করতে পারতাম। হ্যাঁ, আলিফ লাম থাকলে আমরা হচ্ছে জার নিতে পারতাম, জারে নিতে পারতাম। আচ্ছা মানে আচ্ছা, যার ঠিক অবস্থাটা আছে। সে পরিষ্কারভাবে দেখাতো তখন, কারণ সেটা পূর্ণ নমনীয়। পূর্ণ নমনীয়, জি। জি আপু। আচ্ছা, তো এখানে দেখেন আমরা মুদাফের একটা উদাহরণ দেখি, দেখেন আহকামু। আহকামু মানে হচ্ছে শ্রেষ্ঠতর বিচারক বা অধিকতর শ্রেষ্ঠ বিচারক, দুইভাবে আমরা বলতে পারি। ঠিক আছে? তর যে শব্দটা আমরা ব্যবহার করি বাংলাতে দুইটা দুইটা বিষয়ের মধ্যে তুলনা করার জন্য, একটা বেশি ভালো একটা একটু কম ভালো তুলনামূলক।
সেক্ষেত্রে আমরা এই তর শব্দটা ব্যবহার করি, শ্রেষ্ঠতর বিচারক। আহকামু মানে এটাও একটা কম্পারেটিভ। আর আল আহকামু মানে হচ্ছে শ্রেষ্ঠতম বিচারক, মানে দ্য বেস্ট, মানে সবচেয়ে ভালো যিনি বিচারক বা সবচেয়ে বিচক্ষণ যিনি বিচারক, সেটা হচ্ছে আল আহকামু। তো এখানে দেখেন আমরা এটা হচ্ছে সূরা 3-এ আছে সম্ভবত, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, শেষ আয়াতটা। বি আহকামিল হাকিমিন, দেখেন বি, একটু আগে আমরা কি দেখলাম, বা এর পরে আলামা বসেছে এবং সেই শব্দটা আপনার জার হওয়ার জন্য কিন্তু যে উচ্চারণটা সেটা দেখাতে পারে নাই, হুম। কারণ এটা হচ্ছে কম্প্যারেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে কম্প্যারেটিভ। তো যার কারণে এটার রফা হচ্ছে নাসাব এবং জার দুইটাই হচ্ছে তাই আমরা দেখেছি বি আলামা। কিন্তু এখানে দেখেন যে বি আহকামি আল হাকিমিন কেন এই যে হলো, এখানে হচ্ছে এখানে যে আবার কেন জার জার দেখাতে পারি? মাজরুর, তারপরে আবার মুদফ ইলাহি। মুদফ এক্স্যাক্টলি, কারণ আহকামি যে শব্দটা এটা কিন্তু এখানে একটা মুদফ। এবং হুম মুদফ যখন কোনো কম্প্যারেটিভ যখন মুদফ হিসেবে কাজ করে সেক্ষেত্রেও সে হচ্ছে সুপারলেটিভ হয়ে যায়, তার অনুবাদটা সুপারলেটিভে চলে আসবে। ঠিক আছে, এটাই এই আমি কথাটা চিন্তা করতে পারছিলাম না, এই আগামীকালকে জন্যই আরো বললাম যে ভালো একটু করে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, আজকে একটু সময় কম। ইনশাল্লাহ। তো আমি বলতে চাচ্ছি যে মুদফ যখন হয় তখন সেটা কম্প্যারেটিভ শব্দকে যখন আপনি মুদফ হিসেবে ব্যবহার করবেন তখন সেটাও সুপারলেটিভে চলে যাবে, আলিফ লাম দিলেও যায়, আবার মুদফ বানালেও সেটা সুপারলেটিভে চলে যায় এবং সেটা পূর্ণ নমনীয় হয়ে যায়। হুম যার কারণেই হচ্ছে এখানে হার্ফ জারের পরে যখন আহকামু শব্দটা ব্যবহার করা হয়েছে সেটাতে আমরা জারের জন্য উচ্চারণটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, হুম ঠিক পূর্ণ নমনীয় শব্দগুলোর মতো, বি আহকামিল হাকিমিন। তো এখানে পুরো আয়াতটা লেখা নেই, কিন্তু অনুবাদটা পুরোটা আমি লিখেছি, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম, দেখেন এখানে শ্রেষ্ঠতম বিচারক নন। তো আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিনের অনুবাদটা হচ্ছে এই পুরাটা আর কি, এবং এটা একটা প্রশ্নবোধক স্টেটমেন্ট। তো কিভাবে এটা আপনারা পরে জানবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আপু, একটা রিকোয়েস্ট হ্যাঁ, ছিল। জি। অনেক সময় যে এই ইয়েগুলো আর কি, রেকর্ডিং গুলো আপলোড হতে সময় লাগে, আপনি কি একটু পাঠিয়ে দিতে পারবেন? কারণ আমি হচ্ছে যে ওই নোট করতে চাচ্ছিলাম, তো নোটগুলো আমি হচ্ছে যে মানে শুনলে আবার নোট করা একসাথে প্যারালালি হচ্ছিল না, পিছিয়ে যাচ্ছিলাম। আমি প্রথমটা শুধু কম্পারেটিভটা ভালো মতো নোট করতে পারছি, বাকিগুলো না। রেকর্ডিংটা যদি আহ একটু পাঠায় আপু দেন। আসলে প্রতিদিন আপলোড তো আমি করে দিই, এরপর হচ্ছে অঙ্কন ভাই তো আহ, সম্ভবত ওই দিনই করেন, খুব মাঝে মাঝে আসলে এমন হয় যে দেরি হয়। আসলে হুম। প্রতিদিন কিন্তু মানে দায়িত্ব নিয়ে পাঠিয়ে দেয়া এটা কিন্তু একটু টাফ, আমার মনে নাও থাকতে পারে বা না না হচ্ছে। না, আমি সেটা কোনো কমপ্লেন করতেছি না আপু, মানে আজকেরটা যদি একটু শুধু দেন আর কি। আচ্ছা, আমি ইনশাল্লাহ, ঠিক আছে। কমপ্লেন, হ্যাঁ, আমি কোনো কমপ্লেন করার জন্য বলিনি, আমি আজকেরটা হুম, শুধু, অন্য দিনের না গুলো আমি কোনো অসুবিধা কোনো নেই আপু। মাথা ব্যথা নেই। জি। ঠিক আছে, ঠিক আছে আপু। আচ্ছা, কারণ আমি আজকে আমরা নোট না করলে আবার আগামীকালের হয়তো পড়াগুলো আবার একটু সমস্যা হতে পারে, একটু আমি দেখে নেই তো, ওটা আর কি, নোটটা আমি ইয়ে করতে পারিনি, ফলো করতে পারিনি আর কি আজকে। ঠিক জি আছে আপু, আপু। আচ্ছা, তা দেখলে তাহলে হবে। আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।